প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সামনে আমি আজকে গুণগত রসায়নের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের রসায়নের প্রথম পত্রের আমাদের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। গুণগত রসায়নে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখন মুজিব শতবর্ষ উদযাপন চলছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। 1920 সালে উনি যে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তো ওনার যে জীবনী, ওনার যে আমাদের প্রতি যে আদর্শ এবং উনি যে আমাদের যে অবদান বাংলাদেশের সৃষ্টির জন্য, বাংলাদেশের উদ্ভবের জন্য, সেগুলি আমরা স্মরণ করব, তাকে বিশেষ করে পড়ব এবং জানবো এবং তাকে আমরা বেশি বেশি করে তাকে সম্মান জানাবো। আর এখন তোমরা জানো যে করোনা মহামারীর দ্বিতীয় স্পেল শুরু হয়েছে। এখন কিন্তু আরও ভয়াবহ আকারে করোনা মহামারী শুরু হয়েছে। তাই তোমরা সাবধানতা অবলম্বন করবে, নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালো থাকবে এবং আমাদের ক্লাসগুলি নীতিমতো পড়াশোনা করে বাধ্য হয়ে এখন বাসায় বসে আমাদের অনলাইন ক্লাসগুলি তোমরা ফলো করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল, এই টপিক্সের শিকনফলগুলি হবে: দ্রাব্যতা কি, দ্রাব্যতার নিয়ামক সমূহ কি কি, সোডিয়াম সালফেটের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, কেন এটা ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে ভিন্নতা দেখায়, দ্রাব্যতা গুণফল বা কেএসপি এবং আয়নিক গুণফল আইপি বলতে আমরা কি বুঝি। কেএসপি মানে দ্রাব্যতা গুণফল এবং আইপি মানে আয়নিক গুণফলের তুলনা আমরা করব। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল সম্পর্কিত গাণিতিক সমস্যা, এটা নিয়ে আমরা অনেকগুলো অঙ্ক আছে এই চ্যাপ্টারে, এই অঙ্কগুলি আমরা দেখব। প্রথমে আমরা কি দ্রবণ কি, আমরা জানি দ্রবণ মানে দ্রাবক এবং দ্রবের মিশ্রণ। কি বলছে? দ্রাবক এবং দ্রবের মিশ্রণ। একটা দ্রাবক এবং দ্রবের মিশ্রণের মধ্যে যে দ্রবণের মধ্যে যে জিনিসটা বেশি থাকে সেটা দ্রাবক, যেই পদার্থটা কম করে থাকে দ্রব বলে। এবং দ্রবণের সুন্দর সংখ্যা কি? দুই বা ততোধিক মিশ্রণের যদি সমসত্ব মিশ্রণ হয়, উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণ যদি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়, তাহলে আমরা মিশ্রণের কি বলতে পারি? দ্রবণ বলতে পারি। দ্রবণে কি থাকবে? দ্রাবক এবং দ্রব থাকবে। এখন হলো দ্রাব্যতা কাকে বলে? ইংরেজিতে সলিউবিলিটি অর্থ দ্রাব্যতা, এই জন্য এস দ্বারা প্রকাশ করা হয়। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয় সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাকে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। দ্রাব্যতা একটা নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে। যেমন পানিতে চিনির দ্রবণ হতে পারে, এখানে কতটুকু পরিমাণ সর্বোচ্চ এখানে দ্রব্য থাকবে। বলছে দ্রাব্যতা এস ইকুয়াল টু গ্রামে প্রকাশিত দ্রবের ভর ডিভাইডেড বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু 100, মানে প্রতি 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। এম ইন্টু 100, এম হলো এখানে দ্রবের ভর, এম হলো দ্রবণে, তাহলে এম মাইনাস এম মানে দ্রাবকের ভর। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 35.5 গ্রাম বলতে কি বুঝি? তার মানে আমরা বুঝি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে কতটুকু? 35.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সম্পৃক্ত দ্রবণ মানে কি? যখন একটা দ্রবণের সর্বোচ্চ মাত্রায় দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণটাকে বলি উক্ত দ্রবের সম্পৃক্ত দ্রবণ। এখন একটা প্রশ্ন আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 42 হলে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? তাইলে আমাদের এখানে কি আমাদের দ্রাব্যতা আমাদের কত? 42। এখানে আমাদের কি পরিমাণ নির্ণয় করতে হচ্ছে? বলছে যে আমাদেরকে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে আমরা এখানে দেখি যে দ্রাব্যতা এস ইকুয়াল টু এম গুণ 100, এম মাইনাস এম। এম মানে আমাদের কি? আমাদের দ্রবের পরিমাণ, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এম বের করতে হবে। এম মানে দ্রবণ, কতটুকু দ্রবণ বলছে? 100 গ্রাম দ্রবণ। আর এই এম হলো যখন দ্রবণ থেকে দ্রব বিয়োগ দিয়ে তাহলে দ্রাবক। তাহলে এখান থেকে আমরা কার মানটা জানা আছে? এন। এম মানে কত? 100 গ্রাম। তাহলে এম এর মানটা যদি বসাই দেয়, দ্রাব্যতা যদি এস বসাই, শেষ পর্যন্ত এম এর মান হয় 29.5 গ্রাম। তার মানে আমাদের এখানে দ্রাব্যতা দেওয়া আছে, কি আছে? দ্রবের পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে আমরা দ্রবণটা জানি, এম জানি, তাহলে আমরা
এই সূত্র মধ্যে বসাইলেই আমরা এম দ্রবের পরিমাণ বের করতে পারি। এখানে 29.58 গ্রাম। দ্রাব্যতা গুণফল বা কেএসপি। দ্রাব্যতা গুণফল একটা কি, একটা নির্দিষ্ট যৌগ বা লবণের যে সম্পৃক্ত দ্রবণে, কেমন দ্রবণ হবে, সম্পৃক্ত দ্রবণে তাদের যে ক্যাটায়ন ও অ্যানায়ন আছে এদের আয়নগুলির উপযুক্ত গাছ সহ মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি, আমরা দ্রাব্যতা গুণফল বা কেএসপি বলি। তাহলে কি লিখছে, দ্রাব্যতা গুণফল বলতে কি বুঝি, কোনো যৌগ বা লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নের মোলার ঘনমাত্রাকে উপযুক্ত ঘাতে উন্নীত করে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা দ্রাব্যতা গুণফল বা কেএসপি বলি। যেমন ম্যাগনেসিয়াম ফ্লোরাইড একটা লবণ ছিল, সেটা পানিতে দেওয়ার পরে ম্যাগনেসিয়াম আয়ন যেহেতু আয়নিক যৌগ ক্যাটায়ন এবং ফ্লোরাইড আয়ন তৈরি করলো, তাহলে কেএসপি হবে দ্রবণে ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা ইন্টু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা। আর যেহেতু ম্যাগনেসিয়াম একটা, তাহলে ঘাত 1, আর যেহেতু ফ্লোরাইড আয়ন দুটো হয়েছে একটা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড থেকে, সেই জন্য এখানে ফ্লোরাইডের ঘাত 2 কেন হয়েছে, একটা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এখানে 1 মোল থেকে 2 মোল ফ্লোরাইড আয়ন পাওয়া গেছে, এই জন্য ঘাত হচ্ছে 2। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের কেএসপি 8.7 গুণ 10⁹ বলতে কি বুঝো, প্রশ্নটা কি, ক্যালসিয়াম কার্বনেট একটা লবণ ছিল, সেটার দ্রাব্যতা গুণফল এত বলতে কি বুঝো। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে তার ক্যালসিয়াম আয়ন ও কার্বনেট আয়নের ঘনমাত্রার গুণফল হবে এত। কোন দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে। কেএসপি মানে দ্রবণটা লবণ দ্বারা কি হতে হবে, সম্পৃক্ত হতে হবে। সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা আর কার্বনেট আয়নের ঘনমাত্রা গুণফল হবে এত, এবং এটা অবশ্যই টেম্পারেচার নির্ভর। দ্রাব্যতার নিয়ামক সমূহ, একটা লবণ বা যৌগ একটা দ্রাব্যকে যখন দ্রবীভূত হবে তখন এটা কি পরিমাণ দ্রবীভূত হবে, তার দ্রাব্যতা কত হবে, সেটা নির্ভর করে কোন কোন নিয়ামক বা কোন কোন বিষয়ের উপর। বলে যে দ্রবের প্রকৃতি, যেই পদার্থ যেমন পানিতে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করি, যেই পরিমাণ তার দ্রাব্যতা হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হলে দ্রাব্যতা একই হবে না। তার মানে দ্রব ভিন্ন হওয়ার কারণে দ্রাব্যতা ভিন্ন হয়ে গেছে। দ্রাবকের প্রকৃতি, দ্রাবক হইতে পারে পানি, দ্রাবক হইতে পারে ইথানল, অন্যান্য আমাদের কি হইতে পারে, আমাদের অপলা দ্রাবক হইতে পারে। তাহলে দ্রাবকের প্রকৃতি, দ্রাবক যদি ভিন্ন হয়ে যায় তাহলে এখানে দ্রাব্যতা ভিন্ন হবে। তাপমাত্রা, বলা হয়েছে দ্রাব্যতা একটা জলীয় দ্রবণ বা অন্যান্য দ্রাবকের মধ্যে যে একটা দ্রব সর্বোচ্চ কি পরিমাণ দ্রবীভূত হবে সেটা তাপমাত্রা উপর নির্ভর করে। বলা হয়েছে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে। আর যদি বিক্রিয়াটা দ্রবীভূত করলে যে বিক্রিয়াটা হবে সেটা যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে, এতক্ষণ আমরা বলছি কঠিন দ্রব যখন তরলে দ্রবীভূত, এখন যদি একটা তরলে যদি গ্যাসীয় দ্রব দ্রবীভূত হয়, কি থাকে, যেমন আমরা জানি যে আমরা কোকের ভিতরে বা পেপসির ভিতরে আমাদের কি থাকে, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, কি থাকে, কোকের ভিতরে বা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমাদের কি থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। এইভাবে গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে গ্যাসীয় দ্রব যদি তরলে দ্রবীভূত হয় তাহলে দ্রাব্যতা এস তার প্রযুক্ত চাপের সমানুপাতিক। চাপ বাড়ালে তরলে গ্যাসের দ্রবণীয়তা বাড়বে। এটা আমরা হেনরির সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তাপমাত্রা বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। আবার বলছে যে তরল পদার্থ যদি দ্রব হয় আর দ্রাবক যদি পানির মতো তরল হয় আর যদি গ্যাস যদি এখানে দ্রব্য থাকে, তাপমাত্রা বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পাবে আর চাপ বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আমরা এখানে দেখি যে একটা দ্রাব্যতার একটা চিত্র গ্রাফ দেখতে পাচ্ছি, যে এখানে এক্স অক্ষের টেম্পারেচার, ওয়াই অক্ষের দ্রাব্যতা দেওয়া আছে। এখন আমরা দেখছি কিছু কিছু যেমন সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেটের তাপমাত্রা বাড়ার সাথে দ্রাব্যতা বাড়ছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপমাত্রা বাড়ার সাথে দ্রাব্যতা বাড়ছে, সোডিয়াম ক্লোরাইডও বাড়ছে, কিন্তু কি হচ্ছে এখানে দ্রবের ভিন্নতার কারণে দ্রাবটা ভিন্ন হচ্ছে, মানে দ্রাব্যতা ভিন্ন হচ্ছে। আর যে অ্যামোনিয়া দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যতই বাড়ছে, যেহেতু এটা গ্যাস, তরল পানির মধ্যে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা, যে অ্যামোনিয়ার ক্ষেত্রে। আবার সোডিয়াম সালফেট একটা ব্যতিক্রম। প্রশ্ন আছে যে সোডিয়াম সালফেটের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব এটা ভিন্নধর্মী কেন। প্রথমে সোডিয়াম সালফেটের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়েছে, দ্রাব্যতা বৃদ্ধি পেয়েছে।
পরবর্তী 32°C পরবর্তী দ্রাব্যতা হ্রাস পেয়েছে। এটা দ্বারা কি বুঝালো যে সোডিয়াম সালফেটের মধ্যে 10 অণু ক্যালাস পানি ছিল, যতক্ষণ মধ্যে ক্যালাস পানি ছিল ততক্ষণ এই যতই আমরা তাপমাত্রা বাড়িয়েছি 32°C তাপমাত্রা পর্যন্ত এটা কি ছিল, এটা ছিল তাপহারী বিক্রিয়া, সেজন্য তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পেয়েছে। 30°C পরে ক্যালাস পানি বর্জিত হয়, তারপরে সোডিয়াম সালফেটটি অনার্দ্র হয়ে যায়, তখন যে যখন দ্রবীভূত হয় তখন বিক্রিয়াটা হয় তাপ উত্তেজিত বিক্রিয়া। এই 30°C তাপমাত্রা পরে এই সোডিয়াম সালফেট যে দ্রবীভূত হয় সেই বিক্রিয়াটা হয় তাপ উত্তেজিত বিক্রিয়া হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধির পরে এখানে আমাদের দ্রাব্যতা হ্রাস পেয়েছে। আমরা এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট হলো আয়নিক গুণফল, আইপি। একটা লবণের জলীয় দ্রবণে বা যে কোনো দ্রবণে আমাদের ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার উপযুক্ত গাঢ় গুণফলকে আমরা বলি আয়নিক গুণফল। তা আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের মধ্যে মেইন পার্থক্যটা কি? সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে আমরা বলি দ্রাব্যতা গুণফল বা কেএসবি। আর যে কোনো দ্রবণের মধ্যে আমাদের যে লবণটা যখন দ্রবীভূত থাকে তার ক্যাটায়ন ও অ্যানায়নের উপযুক্ত গাঢ় তাদের আয়নগুলির ঘনমাত্রার গুণফলকে আমরা বলি আয়নিক গুণফল। দ্রাব্যতা গুণফল অবশ্যই সম্পৃক্ত দ্রবণ হতে হবে। আয়নিক গুণফল সম্পৃক্ত দ্রবণ হতে পারে, অসম্পৃক্ত দ্রবণ হতে পারে। গাণিতিক সমস্যা বলি, আমরা এখন কি কি অঙ্ক আমরা গাণিতিক সমস্যা করতে হবে। জলীয় দ্রবণে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা 0.65 গ্রাম পার লিটার হলে কেএসপির মান নির্ণয় করো। কেএসপি সাধারণত আমরা মোল পার লিটার, এখানে ক্যালসিয়াম সালফেট লবণের দ্রাব্যতা দেওয়া আছে, কি দেওয়া আছে? দ্রাব্যতা। তো ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা সমান দেওয়া আছে কত আছে? 0.67 গ্রাম পার লিটার। এটাকে মোল পার লিটার নিতে হলে কি করতে হবে? এটাকে আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে এখানে গ্রাম পার লিটারে আমরা কিভাবে মোল পার লিটার নিয়েছি। এখন আমরা দেখি যে ক্যালসিয়াম সালফেটকে ভাঙলে ক্যালসিয়াম আয়ন ও সালফেট আয়ন পাওয়া যায়, বা পানিতে জলীয় দ্রবণের মধ্যে কি হয়ে যায়? ক্যালসিয়াম আয়ন ও সালফেট আয়ন তৈরি করে। তাহলে কেএসপি সমান বলেছে উৎপন্ন আয়নগুলি ঘনমাত্রার গুণফল দিলাম। তারপরে এখানে তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হবে দ্রাব্যতার সমান। কার সমান? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু সালফেট আয়নের ঘনমাত্রা সমান ক্যালসিয়াম সালফেটের ঘনমাত্রা। ক্যালসিয়াম সালফেটের ঘনমাত্রা মানে তার দ্রাব্যতা সমান সমান এত, আমরা যেটা বের করেছি। আবার সালফেটের ঘনমাত্রা একই। তাহলে এখানে দ্রাব্যতা দেওয়া আছে, এটা প্রথমে মোলার ঘনমাত্রা নিলাম, তারপরে কেএসপি ইকুয়াল টু উৎপন্ন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু সালফেট আয়নের ঘনমাত্রা। তাহলে দুইটা গুণ দিলে যা হয় সেটাই হলো আমাদের কেএসপি। কার কেএসপি? দ্রবণে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল। কোন অবস্থায়? সম্পৃক্ত অবস্থায় হবে। দ্রাব্যতা যেমন সম্পৃক্ত অবস্থায়, তাহলে সেমনি আমাদের কেএসপিটাও কি সম্পৃক্ত অবস্থা। তাহলে আমরা কি বললাম? যদি দ্রাব্যতা দেওয়া থাকে তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের দ্রাব্যতা গুণফল নির্ণয় করা জানতে হবে। 298 কেলভিন তাপমাত্রায় পানিতে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এত হলে কি আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে, হলে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম হলো একটা, ফ্লোরাইড হলো কয়টা? দুইটা। তাহলে এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কেএসপি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে আমরা যদি ক্যালসিয়াম ফ্লোরাইড হয় কিছু এটা ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? দ্রাব্যতা দেওয়া আছে। ক্যালসিয়াম ফ্লোরাইড ভাঙলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম আয়ন প্লাস সালফেট আয়ন পাওয়া যায় জলীয় দ্রবণে। তাহলে কেএসপি হবে উৎপন্ন আয়ন ক্যালসিয়ামের ঘনমাত্রা, এখানে কি আছে? ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড হলে এখানে কি হবে? দুইটা ফ্লোরাইড হয়েছে, তাহলে কি এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রার বর্গ। কেন বর্গ? যদি 2 মোল তৈরি হয়, 1 মোল থেকে 2 মোল তৈরি হয়েছে, সেজন্য এটাও উপযুক্ত কাজ হবে 2। আবার ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হবে, ঘনমাত্রা কত হবে? সমান সমান ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা বা দ্রাব্যতা সমান। কার সমান? দ্রাব্যতা সমান। আর তাহলে আমরা পেয়ে গেলাম। আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা সমান 2 গুণ
ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা বা দ্রাব্যতা, তাহলে কত হবে 2s হবে। তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা কি বের করতে পারি, ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি সমান সমান ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু কত, এটা ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা স্কোয়ার সমান সমান এস গুণ এটা হবে 2s স্কোয়ার। এস গুলো কি, এই যে এখানে কি দেওয়া হয়েছে, এখানে মোল গ্রাম পার সেন্টিমিটার কিউব কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এটাকে মোল পার ঘনমাত্রা বের করতে হবে ক্যালসিয়াম ফ্লোরাইডের। কি বের করতে হবে, মোলার ঘনমাত্রা নিয়ে মানগুলি বসালে আমরা পেয়ে যাব সেটাই। কি করতে হবে, প্রথমে গ্রাম পার সেন্টিমিটার কিউবকে মোলার ঘনমাত্রা বের করে মানগুলি বসাতে হবে। তারপরে দেখো এখানে আছে কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম ভরের সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, দ্রাব্যতা কত। কি দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইডের ভরের সম্পৃক্ত দ্রবণটা কত, 75 গ্রাম, তার মধ্যে 20 গ্রাম কি আছে, 20 গ্রাম আছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। দ্রব দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে, তাহলে দ্রাব্যতা। আমরা এখানে আসি, দ্রাব্যতা S = m গুণ 100 f/m। এখানে m এর মান দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে, m এর মান 75 গ্রাম, m সমান 75, আর এই দ্রবের ভর দেওয়া আছে আমাদের কত, 20 গ্রাম। তাহলে এখানে 75 বিয়োগ 20, এখানে 75 দিলে গুণ 100 দিলে দ্রাব্যতা S বের হয়ে যাবে। পানিতে একটি লবণের দ্রাব্যতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যথাক্রমে, তার মানে কি, একটা নির্দিষ্ট লবণের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দ্রাব্যতা 18, 50 ডিগ্রি সেন্টিগ্রেড 170। তার মানে তাপমাত্রা ভিন্ন হওয়ার কারণে দ্রাব্যতা ভিন্ন হয়েছে। লবণটির 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করে। আমরা আবার বুঝি যে একটা লবণের দুইটা দ্রবণ তৈরি করছি, সম্পৃক্ত দ্রবণ, একটা হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার দ্রাব্যতা ছিল 18, আবার 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছি, তার দ্রাব্যতা ছিল কত, 170। লবণটি 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 থেকে 20 ডিগ্রি শীতল করা হলো। তাহলে আমরা কি করলাম, যে প্রথমে ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, হ্যাঁ, তার পরিমাণ ছিল কত, 250 গ্রাম কি ছিল, সম্পৃক্ত দ্রবণের কি ছিল, পরিমাণ ছিল। তাহলে তাকে শীতল করলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে শীতল করলে অবশ্যই দ্রাব্যতা কম হচ্ছে, কত হয়ে যাচ্ছে, 18 হয়ে যাচ্ছে, ফলে কিছু লবণ কেলাসিত হবে। তাহলে শীতল করলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে, কারণ 50 ডিগ্রি, প্রিয় স্টুডেন্টরা, আমরা জানি যে দ্রাব্যতা তাপমাত্রা থেকে কমাইলে পরে দ্রাব্যতা হ্রাস পায়, মানে কি, তাপমাত্রা যদি কমাই দিই তাহলে দ্রাব্যতা হ্রাস পায়, মানে কিছু দ্রব কেলাস আকারে দ্রবণ থেকে পৃথক হয়ে যাবে। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাই যে যে যদি 170 থেকে দ্রাব্যতা 18 হয়ে যায়, তাহলে 100 গ্রাম আমাদের 170 থেকে 18 হয়, তাহলে আমরা কি বের করতে পারি, এখানে 170 থেকে 18 152 গ্রাম কি হয়ে যাবে আমাদের, 170 থেকে 18 হয়ে গেলে এটা বিয়োগ দিলে আমাদের কত হবে, 152 গ্রাম পৃথক হয়ে যাবে। কত গ্রাম পৃথক হবে, 152 গ্রাম। কি, যখন দ্রাব্যতা ছিল কত ছিল, 170, তখন এখানে দ্রাবক হলো 170, কত দ্রাবক হলো কত, 100, আর দ্রব হলো কত, 170, তা দুইটা মিলে হলো 270। 170 যদি দ্রাব্যতা হয়, তাহলে দ্রাবক হয় 100 গ্রাম, আর দ্রব হয় কত গ্রাম, দ্রব হয় 170 গ্রাম, তাহলে মোট দ্রবণ হবে 270 গ্রাম। আর যখন, তাহলে 270 গ্রাম দ্রবণ থেকে পৃথক হয় কত, 152 গ্রাম, কত গ্রাম, 152, আর 250 থেকে কত গ্রাম হবে সেটা আমরা বের করব। প্রশ্নটা কি, যে প্রথম ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত, 18 গ্রাম, আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা সমান সমান হলো 170। তাহলে এই ক্ষেত্রে দ্রবণ হবে, এখানে হবে 100 গ্রাম হলো দ্রাবক, ভাগ 170 গ্রাম হলো দ্রব।
তাহলে দ্রবণ হবে কত গ্রাম? 270 গ্রাম। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে দ্রব কেলাস হবে, কেলাসিত হবে সমান সমান আমরা কি বের করতে পারি যে 270 মাইনাস আমাদের কত ছিল 270 থেকে আমাদের কেলাসিত হবে আমাদের 270 সময় কত ছিল 170 ছিল দ্রাব্যতা মাইনাস এটা দ্রাব্যতা কমে কত হয়ে যাবে 18 হয়ে যাবে সমান সমান 152 গ্রাম। এইটা বুঝাই গেল আসল কথা স্টুডেন্টরা যে আমাদের দ্রবণ হবে 270 তার থেকে আলাদা হয়ে যাবে 152 গ্রাম। আমাদের প্রশ্নটা ছিল কি 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে কি পরিমাণ। তাহলে আমরা দেখি যে 270 গ্রাম দ্রবণ থেকে দ্রব কেলাসিত হয় কত গ্রাম 152 গ্রাম। আর আমাদের দ্রবণ ছিল 250 গ্রাম দ্রবণ থেকে দ্রব কি হয় কেলাসিত হয় যা হয়। তাহলে কত হবে উত্তরটা এখানে দেওয়া আছে 140.7 গ্রাম, হিসাব করে 140.7 গ্রাম। তাহলে স্টুডেন্টরা আমাদের দ্রাব্যতা যদি আমরা ভালো মতো বুঝি তাহলে পরে আমরা এভাবে একটা দ্রবণকে দুইটা ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ থেকে আমরা কি করতে পারি শীতল করলে কি পরিমাণ দ্রব পৃথক করে সেটা আমরা হিসাব বের করতে পারি। এখন আমরা একটা দেখি যে খুব ইম্পর্টেন্ট একটা আমাদের গাণিতিক সমস্যা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জিঙ্ক হাইড্রোক্সাইড একটা লবণ এর কেএসপি মানে কি তাদের সম্পৃক্ত দ্রবণে আমাদের কি আসছে দ্রাব্যতা গুণফল 2.5 গুণ 10⁻18। আবার বলি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি সমান এত। যৌগটির দ্রাব্যতা নির্ণয় করো। দ্রাব্যতা মানে কি যে 100 গ্রাম দ্রবকে কি পরিমাণ দ্রব সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে। তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয় এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা আমাদের একটা প্রবলেম। জিঙ্ক হাইড্রোক্সাইড যখন পানিতে দিব তখন জিঙ্ক আয়ন ও হাইড্রোক্সাইড তৈরি করবে। জিঙ্ক আয়নের ঘনমাত্রা হবে যেহেতু 1 মোল জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে 1 মোল জিঙ্ক আয়ন তৈরি হয় তাহলে যা জিঙ্ক আয়নের ঘনমাত্রা তাই জিঙ্ক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সমান তার দ্রাব্যতা। আবার 1 মোল জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে 2 মোল কি হয় হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। তাহলে হাইড্রোক্সিল আয়ন বা ওএস আয়নের ঘনমাত্রা হবে 2 গুণ জিঙ্ক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বা দ্রাব্যতা 2 গুণ এস। তো জিঙ্ক হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণফল কেএসপি হবে জিঙ্ক আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা গুণ বর্গ। কেন এটা বর্গ হয়েছে এই জন্য এখানে যে 1 মোল থেকে 2 মোল হাইড্রোক্সাইড তৈরি হয়েছে এই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা উপযুক্ত ঘাত হবে 2। তাহলে এটা হলো এস দ্রাব্যতা, এটা হবে 2s স্কয়ার সমান 4s কিউব। প্রশ্ন মতে আমাদের এই দ্রাব্যতা গুণফল 4s কিউবের মান দেওয়া আছে, কত দেওয়া আছে 2.5 × 10⁻18। তাহলে এটার মান যদি 2.5 × 10⁻18 দেই কেএসপি সমান মানটা দেওয়া আছে তাহলে এস এর মান কি বের হবে 4 ভাগ যাবে আর কিউব রুট হবে তার মানটা পাওয়া যাবে। তাহলে আমরা যেমন দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারি তেমনি দ্রাব্যতা গুণফল থেকেও আমরা কি নির্ণয় করতে পারি দ্রাব্যতা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে এস মানি দ্রাব্যতা। তাহলে প্রিয় স্টুডেন্টরা তোমরা আশা করি এই ক্লাসটা সুন্দরভাবে ফলো করেছো। তোমরা আমাদের এই যে মহামারীর যুগে তোমরা যেহেতু ক্লাস শ্রেণীকক্ষে আমরা পাঠদান করতে পারছি না এটা আসলে একটা বিশ্বজুড়েই একটা প্রবলেম, কিন্তু আমাদের পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, এতে অবহেলা করা যাবে না। তোমরা যারা সায়েন্সে পড়ো তোমরা অনেক মেধাবী স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকটা সময়ের খুব মূল্য আছে। তোমরা নিজেরও মানে সচেতন হবে, তোমাদের নিরাপদ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি তোমরা লেখাপড়াটা কিন্তু চালিয়ে যাবে তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, এদেশের সুন্দর একটা দেশের জন্য, তোমরা বিনির্মাণের জন্য তোমরা তোমাদের প্রতিটা সময়কে কাজে লাগাবে, পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।